হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ৯ এর উপর আ অধ্যায় ৯ এর বোর্ড কোয়েশ্চেনের একটা সিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ক্লাসটা তোমাদের সবার উপকারে আসবে। আমি ধরে নিচ্ছি তোমরা এই অধ্যায়টা একবার পড়েছো। এখন এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে শেষ মুহূর্তে কি ধরনের বোর্ড কোয়েশ্চেনগুলো আসে এবং এই অধ্যায়ের কোন টপিকগুলো ইম্পোর্টেন্ট, যেগুলো বারবার মানে শেষ মুহূর্তে দেখে গেলেই তোমার কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি এবং তুমি খুব সহজেই বুঝতে পারবে যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলোর উপর তোমার ফোকাস করা লাগবে শেষ মুহূর্তে। ঠিক আছে? তো বোর্ড কোয়েশ্চেনে শুধুমাত্র যে বোর্ড কোয়েশ্চেনে যে টপিকগুলো আসছে সেগুলো আলোচনার মধ্যে আসবে। পাশাপাশি যদি কোনো প্রয়োজন হয় আমি এরকম কিছু আলোচনা করে দিব। তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা ইতিমধ্যে আ স্ক্রিনে একটা বোর্ড প্রশ্ন দেখতে পাচ্ছি। বোর্ড প্রশ্নটা আসছে ২০১৭ সালে। তো কি দেওয়া আছে? ঢাকা ও সিলেট বিভাগের মোট আয়তন ও বিভিন্ন বয়স গ্রুপের জনসংখ্যা বিন্যাস দেওয়া আছে। আমরা একটু ডেটাটা পড়ব। কি দেওয়া আছে এখানে? ঢাকা এবং সিলেটের প্রত্যেকটা বয়স দেওয়া আছে। বয়স গ্রুপের মধ্যে তোমার এখানটাতে আমি যদি দেখি যে এখানে বয়সের গ্রুপ দেওয়া আছে। আমার স্ক্রিনটাকে একটু বড় করে নিব। তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে। একটু বড় করে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন। আ তো এই ধরনের প্রশ্ন, এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু পড়তে জানতে হবে। পড়লে প্রশ্নে সবকিছু দেয়া থাকে। আ মানে এমন কিছু তোমাকে নির্ণয় করতে বলবে না যেটা প্রশ্নে দেওয়া নেই। সো প্রশ্নে দেওয়া আছে, তুমি জাস্ট জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বয়সের গ্রুপ ০ থেকে ১৪ বছর বয়সে ঢাকা সিলেটে কতজন লোক সংখ্যা আছে, সিলেটে কতজন আছে, একেবারে ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে কতজন আছে এবং ৬৫ প্লাস মানে ৬৫ চেয়ে বেশি কতজন আছে এবং আ প্রত্যেকটার বিভাগের আয়তন দেওয়া আছে আমাদের এখানে। কেমন? তো আসো, কতে কি বলেছে? লিঙ্গ অনুপাত কি? লিঙ্গ অনুপাত কি? তো আমরা জানি লিঙ্গ অনুপাত কি? ডেফিনিশন, সিম্পল ছোট একটা ডেফিনিশন যে কোন একটা নির্দিষ্ট এলাকার আ মোট ফিমেল, মেল যে থাকবে, তখন টোটাল ফিমেল দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলেই সেটাই হচ্ছে আমাদের লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক। জাস্ট ডেফিনিশনটা দিয়ে দিবেন। তাহলে বুঝতে পারছো কতে কি আসছে? ডেফিনিশন আসে। ঠিক আছে? লিঙ্গ অনুপাত। উপরে থাকবে মেল, নিচে থাকবে ফিমেল ইনটু 100। তাহলে এখান থেকে মন্তব্য কিভাবে করব আমি সামনে বলে দিব। তো আসেন তারপরে খ নাম্বার প্রশ্ন কি বলেছে? অনুধাবনমূলক প্রশ্ন। বলেছে যে NRR equal to 0.983 বলতে কি বোঝায়? তো NRR মানে কি বলেন তো? NRR মানে হচ্ছে তোমার যে একজন প্রজনন সক্ষম মহিলা তার সারা জীবনে কতজন কন্যা সন্তান, খেয়াল করো কি বলছি? কন্যা সন্তান জন্মদান করেন এবং তাদের মধ্যে ওই যে সন্তান যেগুলো জন্ম দিয়েছে কন্যা সন্তান, তাদের মধ্যে কতজন পুরা প্রজনন বয়স সীমা পর্যন্ত বেঁচে থাকে তার সংখ্যা। ঠিক আছে? তো এনআরআর মান যদি কখনো ১ এর চেয়ে কম হয়ে যায়, এনআরআর এর যে মানে নেট রিপ্রোডাকশন রেট, এনআরআর যদি ১ এর চেয়ে কম হয়ে যায় তাহলে বুঝতে হবে ভবিষ্যতে মানে এখনকার মায়েরা তাদের চেয়ে আরো কম সংখ্যক মা রেখে যাচ্ছেন। হ্যাঁ? তাহলে এটা বুঝবা কি? যে এনআরআর যদি ১ থেকে কম হয় তাহলে বুঝবা যে ভবিষ্যতে মা কম রেখে যাচ্ছে। মানে এখনকার মা যারা আছে তারা তাদের চেয়ে আ মা আরো কম রেখে যাবে। তাহলে ১০ জন মা অথবা ১০ জন আ কোষ আ মহিলা মানুষ তাদের চেয়ে মানে তাদের ১০ জনের চেয়ে কম মানে ৯ জন হতে পারে, ৮ জন হতে পারে এরকম সংখ্যক মেয়ে রেখে যাচ্ছে। যারা পরবর্তীতে আবার প্রজননে অংশগ্রহণ করবে। ভবিষ্যতে মায়ের সংখ্যা কি হবে? কমে। মা কম রেখে যাচ্ছে। কেমন? রেখে যাচ্ছে। আর যদি এনআরআর ১ থেকে বড় হয় তাহলে ভবিষ্যতের মা বেশি রেখে যাচ্ছে। মানে এখনকার মায়েদের চেয়ে তাদের বেশি হবে। ১০ জন মায়া তাদের কন্যা সন্তান জন্ম হচ্ছে ১৫ জন, হ্যাঁ? ১৫ জন কন্যা এই পরবর্তীতে কি রাখবে? প্রজননে ভূমিকা রাখবে। তাহলে এনআরআর ১ থেকে বড় হলে বুঝবা কি? যে এখনকার মা যতজন আছে তারা তাদের চেয়ে বেশি সংখ্যক ভবিষ্যতে মা রেখে যাচ্ছেন। আর যদি এনআরআর equal to 1 হয়, এটা কিন্তু ইম্পোর্টেন্ট, এগুলো থেকে আসে। 1 মানে হচ্ছে যতজন আছে ততজনই রেখে যাচ্ছে। তাহলে একজন মা, একজন কন্যা সন্তান বা ভবিষ্যতে মা রেখে যাচ্ছেন। ১০ জন মা ১০ জন কন্যা সন্তান রেখে যাচ্ছে। এরকম। তো এখানে কোনো জনসংখ্যার পরিবর্তন হবে না। ভবিষ্যতের মার কি হবে? সমান রেখে যাচ্ছে। তো এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পাবে না। মনে রেখো। কেমন? তাহলে এখন আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা কি ১ এর চেয়ে কম না? ১ এর চেয়ে কম। তাহলে ১ এর চেয়ে কম মানে হচ্ছে তাহলে বর্তমান সংজ্ঞাটা দিবা। তারপর লিখবা কি? আ যেহেতু NR less than 1 তার মানে বর্তমান মায়েরা তাদের চেয়ে কম সংখ্যক ভবিষ্যৎ মা রেখে যাচ্ছেন।
এতটুকু বললে তুমি 2 নাম্বার পেয়ে যাবা। তারপর কি বলছে? গ নাম্বার সিলেটের বিভাগের নির্ভরশীলতা অনুপাত খুবই ইম্পর্টেন্ট টপিক, বারবার আসে। তো নির্ভরশীলতা অনুপাত মানে কি? আমরা সূত্রটা যদি একটু দেখি তাহলে বুঝে যাব যে নির্ভরশীলতা অনুপাতের সূত্রটা দেখলেই তুমি বুঝবা। নির্ভরশীলতার অনুপাত, নির্ভরশীলতার অনুপাত। ডিপেন্ডেন্সি রেশিও ডি দ্বারা প্রকাশ করে। তো এটা হবে কি কোন একটা এলাকার তোমার একটু ছোট করে দিই। একটু এপাশে আনি। ওকে। তাহলে কোন এলাকার তোমার 0 থেকে 14 বছর বয়সী জনসংখ্যা এবং 65 প্লাস জনসংখ্যাকে আমি 15 থেকে 64 বছরের জনসংখ্যা দ্বারা ভাগ করে 1000 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব। তাহলে এটা কি বোঝাচ্ছে? যে কতজন মানুষ অর্থনৈতিকভাবে নির্ভরশীল। প্রতি 100 জন মানুষের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল কতজন সেটা বোঝে। তো আমাদের এখানে কোন জেলার জন্য, কোন বিভাগের জন্য করতে বলছে? সিলেট বিভাগের জন্য, তাই তো? তো সিলেট বিভাগে দেখো তোমার এখানে প্রয়োজনীয় সকল ডাটা দেওয়া আছে। তুমি চাইলে পাশে লিখতে পারো যে এখানে আমরা সিলেট বিভাগের জন্য কি পাচ্ছি? যে P0 থেকে 14 এটাতে আছে 7 লাখ। ঠিক আছে? এই বয়সের লোক সংখ্যা কত আছে? 7 লাখ আছে। তারপরে তোমার 15 থেকে 64 বছরের মধ্যে জনসংখ্যা আছে এখানে কত? 2,70,000। তারপরে তোমার 65 প্লাস জনসংখ্যা কতজন আছে? 4,70,000। তাহলে আমরা সূত্র বসিয়ে দিই, চলো। সবগুলো প্রশ্ন দেওয়া থাকবে। প্লাস 4,70,000 ডিভাইডেড বাই 2,70,000 গুণ 1000। আমরা ক্যালকুলেশন করে ফেলি। 7 লাখ যোগ 4,70,000 ডিভাইডেড বাই 2,70,000। তাহলে আচ্ছা আমি এখানে ভুল করছি, এখানে তো এই 1000 না, প্রতি 100 জন। ঠিক আছে, প্রতি 100 জন। তাহলে 100 দিয়ে গুণ করে দেন। তাহলে হবে কত? 433.33। 433.33। তার মানে কি বোঝাচ্ছে? যে প্রতি 100 জন মানুষের উপর, এই কমেন্টটা তোমরা নিচেতে লিখবা, যে অর্থাৎ প্রতি 100 জন মানুষের উপর, হ্যাঁ, বা কর্মক্ষম মানুষের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করে 433.33 জন, বা 434 জন বলতে পারো, সমস্যা নেই, 434 জনও বলতে পারবা। ঠিক আছে? তার কি লিখবা? কমেন্টে লিখবা, অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবা। এতে নাম্বার কিন্তু স্যারেরা দেয়। অনেক সময় অনেক টিচার আছেন কমেন্ট না লিখলে নাম্বার দিবে না, কেটে ফেলতে পারেন। হ্যাঁ, তো আমরা রিস্ক নিব না, আমরা কমেন্টে লিখবো যে এটা অর্থাৎ কি? অর্থাৎ প্রতি 100 জন কর্মক্ষম লোকের উপর, হ্যাঁ, অর্থনৈতিকভাবে নির্ভর করেন কতজন? 433.33 অথবা 434 জন। ঠিক আছে? ওকে, গেল। এবার আসেন পরবর্তীটা, ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে? যে কোন বিভাগের পরিবেশ বসবাসের জন্য অধিক উপযোগী বা অধিক স্বাস্থ্যকর? এটা মনে রাখবে কি হবে? খুব সহজ। স্যার বলে দিচ্ছি, সামনে আরো কাজে লাগবে। যে যে এলাকার জনসংখ্যা ঘনত্ব কম সেটা অধিক স্বাস্থ্যকর বা বসবাসের জন্য অধিক উপযোগী। জনসংখ্যার ঘনত্ব যে এলাকায় কম হবে, জনসংখ্যার ঘনত্ব যে এলাকায় কম হবে সেটি বসবাসের জন্য অধিক স্বাস্থ্যকর বা অধিক উপযোগী। ঠিক আছে? তাহলে আমরা কি করবো? এখানে দুইটা বিভাগের মধ্যে কোন বিভাগে অধিক স্বাস্থ্যকর এটা বলতে বলছে বসবাসের জন্য। তাহলে আমরা কি করবো? দুইটার জনসংখ্যা ঘনত্ব বের করবো। তো প্রথমে বের করবো ঢাকার জনসংখ্যা ঘনত্ব। তো ঢাকার জনসংখ্যা ঘনত্ব, রেখে ধরলাম D1। ডি ঢাকা ধরি, চলো। ডি ঢাকা, আচ্ছা ডি বড় হাতের ডি, বড় হাতে দিলাম। ডি ঢাকা
ডি ছোট হাতের ডি দিয়ে ঢাকা বোঝাচ্ছি, 1 2 দিতে পারি, কোনো সমস্যা, নিজের মতো ইচ্ছা মতো। সেটা হচ্ছে কি, যে পপুলেশন ডিভাইড বাই এরিয়া। তো আমাদের এখানে ঢাকা বিভাগের মোট পপুলেশন কত, কি আমার জানা আছে? আছে। সরাসরি দিয়ে দেয় নাই, আমাকে বয়স ভিত্তিক করে দিয়ে দিয়েছে। তো আমি কি করবো, সবগুলো যোগ করে দিব। তো প্রথমে 10 লাখ প্লাস 5 লাখ, তারপর হচ্ছে 5,80,000 ডিভাইডেড বাই আমাদের আয়তন কত, এত। তাহলে আমরা এটা রেজাল্টটা বের করে ফেলি। এখানে 100 দিয়ে গুণ করার প্রয়োজন নেই, 100 বা 1000 দিয়ে গুণ করবা না, ঠিক আছে? তো এখানে কত আসে, 10 লাখ 20,80,000 ভাগ 1880, প্রায় 1106.3 বা 4 দিতে পারি, হ্যাঁ? তাহলে এটা এত জন বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার কতজন, 1106 জন বসবাস করে। তো এবার আমরা সিলেটেরটা দেখব। তাহলে সিলেটের জনসংখ্যা ঘনত্ব, ডি এস দিলাম ধরো, হ্যাঁ, পি বাই এ, এস দ্বারা সিলেট বুঝাচ্ছি। তাহলে সিলেট বিভাগের টোটাল জনসংখ্যা কত, ওই যে সবগুলো যোগ করে দিব, সব গ্রুপের বয়সের জনসংখ্যা যোগ করে দিব আমরা। তো 2,70,000 প্লাস 4,70,000 ডিভাইড বাই আয়তন কত, 2,319। ক্যালকুলেটর দিয়ে দিই। 7 লাখ, 9 লাখ, 9 লাখ, 13 লাখ, 13 লাখ, 14,40,000, 14,40,000 ভাগ 2,319, 620.96 দিতে পারি, হ্যাঁ? তাহলে এতজন বর্গ কিলোমিটার, মানে প্রতি বর্গ কিলোমিটারে সিলেটে কতজন বাস করে, 620 জন। তো দেখো তো কোনটা কম, ঢাকারটা বেশি, সিলেটটা কম। তো যেটা কম সেটা বসবাসের জন্য অধিক উপযোগী, ঠিক আছে? তাহলে লিখবা কি, যেহেতু ডিএস লেস দেন ডি ডি, তাহলে আমরা বলতে পারি সুতরাং বসবাসের জন্য বা সুতরাং ঢাকা বিভাগ, না সরি, সিলেট বিভাগ বসবাসের জন্য অধিক স্বাস্থ্যকর, অধিক স্বাস্থ্যকর, ঠিক আছে? ছোট ছোট ম্যাথ, বেশি কঠিন না। তাহলে এটা হয়ে গেল। চলো আমরা এবার পরে এমসিকিউ, পরের সিকিউটা দেখি। দেখবে একই জিনিস বারবার আসবে, আমরা স্কিপ করতে পারবো চাইলেই। কি বললো, যে ঢাকা এত 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট কিন্তু জনবহুল একটি দেশের পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি ও গৃহগণনা 2011 এর তথ্য মতে মোট জনসংখ্যা দেওয়া আছে, তার মধ্যে আবার পুরুষ সংখ্যা এতজন। এখন জনসংখ্যা বৃদ্ধির হার কত, 1.34%। বিশ্লেষকের ধারণা জনসংখ্যা দ্বিগুণ হতে 50 বছর সময় লাগবে। কত বছর সময় লাগবে, 50 বছর। আচ্ছা ঠিক আছে। তো আমাদের কত কি বলছে, টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট। টিএফআর কি বলতো, টোটাল ফার্টিলিটি রেট, মনে থাকবে, টোটাল ফার্টিলিটি রেট। তো 2 নাম্বারটা যাই, টোটাল ফার্টিলিটি রেট, টিএফআর ডেফিনিশনটা জাস্ট সংজ্ঞাটা লিখে দিলেই হবে। টিএফআর মানে কি, 5 ইন্টু সামেশন আই এর মানে 1 থেকে 7। 1 থেকে 7 কেন আসছে, কারণ আমরা এই যে প্রজনন বয়স সীমা 15 থেকে 49, এটাকে আমরা 7টা শ্রেণীতে ভাগ করি, এই 7টা শ্রেণীর জন্য এখানে 7 আসছে, ঠিক আছে? মনে থাকবে আশা করে। তাহলে বি আই ডিভাইড বাই এফ আই ইন্টু 1000, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট, এটা ডেফিনেশনটা দিয়ে দিবেন। যে সংজ্ঞাটা বা সূত্রটা মনে থাকলেই ওটাই ব্যাখ্যা, ওটাই তোমার কি টোটাল ফার্টিলিটির সংজ্ঞা। শীটে আছে, বইতে আছে, দেখে নিবেন সূত্রটা। এর মেইন ইম্পর্টেন্স হচ্ছে তোমার কি জানো, সংজ্ঞাটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, মানে সূত্রটা মনে রাখা। ওকে, তারপর কি বলছে, জি আর আর গ্রেটার দ্যান 1,
কেউ যদি সংজ্ঞা না লিখতে পারো সূত্রটা লিখে আসো, কোনটা কি সেটা পরিচয় দিয়ে আসো, তাও তোমাকে নাম্বার দিয়ে দিবে। তো চেষ্টা করবো সংজ্ঞাটা লিখতে, মানে যে সূত্রটা লিখছো ওটাই সংজ্ঞা আকারে লিখলেই হয়ে যায়, কথায় লিখলেই হয়ে যাবে। তবে খ নাম্বার, আমরা কি বলছে জিআরআর গ্রেটার দ্যান 1, তাহলে এনআরআর জিআর এর মধ্যে অনেকের সমস্যা হয় ভাই। সিম্পল জিনিস, এনআরআর জিআর দুইটাই হচ্ছে কি, কোন ধরনের বাচ্চাকে নিয়ে কথা বলে, কন্যা সন্তানকে নিয়ে। কোন ধরনের সন্তানকে নিয়ে, কন্যা সন্তানকে নিয়ে। তো এখন ধরো 10 জন মহিলা তার পুরো লাইফ সাইকেলের মধ্যে 15 জন কন্যা সন্তান জন্ম দিছে, হ্যাঁ, অথবা সন্তান হয়তোবা 20টা 30টা হইতে পারে, বাট তার মধ্যে কন্যা সন্তান আছে ধরো 12টা। হুম, তো এই কন্যা সন্তানকে নিয়ে আমি হিসাব করব। তাহলে এই কন্যা সন্তান যতজন জন্ম দিচ্ছে সবাইকে নিয়ে আমরা জিআরআর হিসাব করবো। এখন 12টা কন্যা সন্তান যে জন্ম দিল, এই 12টা কিন্তু 12টাই যে সবাই যে বেঁচে থাকবে তাদের পুরো প্রজননকাল, তা কিন্তু না। অনেক সময় শিশু মৃত্যু হয় বা কোনো দুর্ঘটনার কারণে বা কোনো কারণে যদি কোনো লস হয়, আমি ধরো 12 জন জন্ম দিচ্ছে, তার মধ্যে একজন মারা গেছে। তো মারা যাওয়ার পর বেঁচে আছে আর কয়জন? আর 11 জন। তো এই 11 জনকে নিয়ে হিসেব করবে এনআরআর। এই 11 জনকে নিয়ে হিসেব করবে কি? এনআরআর। আর মহিলারা তার পুরা প্রজনন কালের মধ্যে যতজন কন্যা সন্তান জন্ম দিয়েছে সবগুলো মিলে আমরা হিসাব করবো জিআরআর। তার মানে তারা 12 জন জন্ম দিছিল, 10 জন মহিলা 12টা কন্যা সন্তান জন্ম দিছিল, এই 12টা হিসাব নিয়ে 12 জনকে নিয়ে হিসাব করলে হবে জিআরআর। আর তার মধ্যে কয়জন বেঁচে ছিল শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল, নিট লাভ আমরা হিসাব করি না, নিট লাভ, নেট নেট, মানে সব কিছু বাদ দিয়ে শেষে কি থাকে। তো এরকম আর কি, সব ধরো কেউ যদি মারাও যায়, শেষমেশ তার কাছে কয়টা কন্যা সন্তান বা তাদের কাছে কয়টা সন্তান কন্যা সন্তান আছে। তো এই শেষমেশ যেগুলো থেকে যাবে ওগুলাকেই আমরা বলি এনআরআর। মনে থাকবে? তো এই জন্য মনে হয় রাখবা সবসময় এনআরআর সবসময় জিআরআর সমান, জিআরআর সমান বা তার থেকে কম হবে, জিআরআর সমান বা তার থেকে কম। এটা কমন সেন্স, এটা কমন সেন্স। কিভাবে কমন সেন্স? ধরো 10 জন মহিলা তারা তাদের পুরো প্রজননকালে 15 জন কন্যা সন্তান জন্ম দিল। এখন এই 15 জনই হয় থেকে যেতে পারে, অথবা কোনো কারণে মারা গিয়ে কমে যেতে পারে, কিন্তু কখনো বাড়বে না, তাই না? তো এটাই সহজ হিসাব। তাহলে 15 জন যদি থেকে যায় তাহলে এনআরআর জিআর সেম হয়ে যায়। বাট যদি কখনো 15 থেকে কমে যায়, লস হয়, তাহলে এনআরআর মানটা একটু ছোট হয়ে যাবে, কিন্তু কখনোই এনআরআর মানটা জিআরআর থেকে বড় হবে না। তাহলে এমসিকিউতে আসতে পারে যে, মনে রাখবা যে এনআরআর অলওয়েজ লেস দ্যান ইকুয়াল জিআরআর। মনে থাকবে? এটা এমসিকিউতে আসতে পারে। বিভিন্ন এই কনসেপ্টে কাজে লাগিয়ে তোমাকে এমসিকিউ কোশ্চেন করতে পারে। এনআরআর কিন্তু কখনোই জিআরআর থেকে বড় হয় না, সর্বোচ্চ সমান হবে, কিন্তু বড় হবে না। গুড, এটা বুঝে গেছে। আচ্ছা তোমরা কি বলো যে জিও পরিসংখ্যানের জনক কে, এটা কি জানো? হ্যাঁ, আসতে পারে ক্যাপ্টেন জন গ্রান্ট। ক্যাপ্টেন জন গ্রান্ট, মনে রাখিও ক্যাপ্টেন জন গ্রান্ট। এটা একটু মনে আসলো হঠাৎ করে বলে দিলাম। জীব পরিসংখ্যানের জনক হচ্ছে ক্যাপ্টেন জন গ্রান্ট। মনে থাকবে? ক্যাপ্টেন জন গ্রান্ট হচ্ছে জিও পরিসংখ্যানের জনক। এমসিকিউতে চলে আসতে পারে, হঠাৎ মনে আসলে বলে দিলাম। আচ্ছা তারপর আসেন, পরেরটা কি বললো আমাকে? বললো যে জনসংখ্যা ঘনত্ব ও লিঙ্গ অনুপাত নির্ণয় করো। তো বুঝতে পারছো, আমরা জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করা শিখেছি, লিঙ্গ অনুপাত বের করেছি। লিঙ্গ অনুপাত কি বের করছে? এই সূত্র এটা। আচ্ছা বের করে না, একবার বের করে দেখাই দিব। তো লিঙ্গ অনুপাত মানে কি? যে টোটাল মেল কয়জন, টোটাল ফিমেল কয়জন, আমরা ওটা ভাগ করব, ভাগ করে 100 দিয়ে গুণ করে দিব। তো প্রশ্নে আমরা যদি দেখি, তাহলে এখানে আমাদের মোট জনসংখ্যা জানা আছে, ঠিক আছে, যেটা দিয়ে জনসংখ্যা ঘনত্ব বের করতে পারবো। তো জনসংখ্যা ঘনত্ব কত? জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব পি বাই এ। টোটাল পপুলেশন কত দেয়া আছে? টোটাল পপুলেশন আমরা পেয়েছি 14,97,00,000। 14,97,72,364 ডিভাইড বাই মোট আয়তন কত পেয়েছি? 1,47,570। এতে ভাগ করলেই আমরা জনসংখ্যা ঘনত্ব পেয়ে গেলাম। কত? 14,72,72,364 ভাগ 14,75,70। আচ্ছা, তাহলে আসতেছে কত? 1014.92 জন বর্গ কিলোমিটার।
প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে? 1014.92 জন, বা 1015 জনও বলতে পারো, ভুল হবে না। ঠিক আছে? তারপর কি বলছে? লিঙ্গ অনুপাত। তো লিঙ্গ অনুপাত কিভাবে বের করব? লিঙ্গ অনুপাত, সেক্স রেশিও আমরা কিভাবে বের করব? মোট ফিমেল মেল, মেল দিব ডিভাইড বাই ফিমেল দিব, গুণ 100। ঠিক আছে? তো এখানে অনেকে এটা কোশ্চেন করে আমাকে যে স্যার, আমি যদি ফিমেলটা উপরে দিই, মেল নিচে দিই, তাহলে এটা কি সমস্যা হবে কিনা, তাই না? এটা নিয়ে একটু কথা বলো, যে মেল ফিমেল উপরে মেল নিচে। তো এরকম হলে প্রবলেম হবে না, বাট আমি বলবো প্রেফার করবো বইতে যেটা দেওয়া আছে সেটা লিখো। এখন সমস্যা হচ্ছে কি, আমরা দেখো আমরা আহ, ভুলটা কোথায় করব। দেখো তুমি যদি বলো যে স্যার আমি এটাকে এভাবে লিখবো, দেখো আমি এটা আলোচনা করতে চাচ্ছি না, তারপর যারা একটু কম বুঝছো তারা এই আলোচনা স্কিপ করে যাও। কিন্তু যারা একটু ভালো স্টুডেন্ট, যারা চিন্তা করছো, তারা গভীরতাটা ধরতে পারবা। দেখো, মেল বা ফিমেল লিখি বা ফিমেল বা মেল লিখি, ডাজন্ট ম্যাটার, আসলে সেম। এইখানে এখানে এখানে হচ্ছে আমি প্রতি 100 জন মহিলার বিপরীতে পুরুষ কতজন সেটা আমি হিসেব করতেছি, আর এখানে হিসেব করতেছি প্রতি 100 জন পুরুষের বিপরীতে মহিলা কতজন। কথাটা এইভাবে হবে। তাহলে আমি যার সাপেক্ষে হিসেব করছি সেটা নিচে থাকবে। এখন আমরা এটা হিসেব করছি কি, প্রতি 100 জন মহিলার বিপরীতে এতজন আসছে। এখন তুমি ধরো এভাবে করলে করা যাবে, কিন্তু তুমি লেখার সময় কি লিখলা? ভুলে লিখে ফেললা যে প্রতি 100 জন মহিলার বিপরীতে এতজন, কিন্তু এখানে তো প্রতি 100 জন মহিলার বিপরীতে হিসেব করি নাই, আমরা প্রতি 100 জন পুরুষের বিপরীতে হিসেব করছি। তো দুটো দুই রকম হয়ে যায়। তো আমি চাইও না তোমরা এটা মাথায় রাখো, তোমরা এইভাবেই করিও। কিন্তু কারো কারো কোশ্চেন, ভালো স্টুডেন্ট যারা আছে তারা একটু কোশ্চেন আসতেই পারে, স্যার আমি এভাবে করলে সমস্যা হবে কিনা। অবশ্যই হবে না, কিন্তু প্রেফার করব এটা করার জন্য। ঠিক আছে? বইতে যেটা আছে সেটা ফলো করাটা বেটার, কারণ অনেক টিচার হয়তো বা ভুলবশত ওইটা দেখে কেটেও দিতে পারে, কারণ যেহেতু এটা বইতে নেই। হুম? সবাই তো আর এত হইতে পারে, এটা আমাকে সবকিছু রিস্ক মাথায় রাখতে হবে। তো তোমরা ওটা নিবা না, বইতে যেটা আছে তুমি সেটাই করবা। তাহলে আসো মেল ফিমেল, তাহলে আমাদের এখানে প্রশ্নে মেল ফিমেল কি জানা আছে? তো এখানের মধ্যে আমাদের মোট জনসংখ্যা জানা আছে, কিন্তু ফিমেল তো জানা নেই, তো ফিমেল বের করে নিব। তো চলো পাশে একটু লিখি যে এখানে পুরুষের সংখ্যা দেওয়া আছে, তাহলে মেল হচ্ছে তোমার 7,49,80,386 জন। তাহলে ফিমেল কত হবে? মোট জনসংখ্যা থেকে, মোট জনসংখ্যা পি থেকে এম বাদ দিয়ে দাও, তাই না? বাকিগুলো তো ফিমেলই হবে। তো মোট জনসংখ্যা কত? 14,97,72,364 বিয়োগ 7,49,80,386। তো বিয়োগ করলে কত আসে সেটা আমরা এখন লিখি। 14, 97, 72, 364 বিয়োগ 7, 4, 9, 8, 0, 3, 8, 6। তাহলে এখানে 7,47,91,978। তাহলে মেল ফিমেল জেনে গেলাম, তো বসিয়ে দিই। তো মেল হচ্ছে 7,49,80,386 ডিভাইড বাই ফিমেল হচ্ছে 7,47,91,978 গুণ 100। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি, চলো। 7, 4, 9, 8, 0, 3, 8, 6, 3, 8, 6 ডিভাইড বাই 7, 4, 7, 9, 1, 9, 7, 8 গুণ 100। তাহলে আসতেছে 100.25। হ্যাঁ, এটা এবার রেখে দিবা। তার মানে কি বোঝাচ্ছে যে এর মন্তব্যটা শুনে নাও, লিখে নিও। লিখতে আমার লিখতে সময় লাগে, তো তুমি শুনে নাও, তাহলে একবার লিখলে তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে। তো কি লিখবা? অর্থাৎ দিয়ে কি লিখবা? অর্থাৎ প্রতি 100 জন মহিলার বিপরীতে পুরুষ আছে এতজন। হ্যাঁ, প্রতি 100 জন মহিলার বিপরীতে পুরুষ আছে এত জন, লিখে দিবা। কি লিখে দিবা? প্রতি 100 জন মহিলার বিপরীতে পুরুষ আছে এতজন। ঠিক আছে? এবার লিখে দিবা। শেষ। এটা আমরা বুঝতে পারলাম।
আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আসেন এবার পরেরটাতে চলে যাই। সহজ সহজ কিন্তু এই ওদের একদম সহজ। এবার কি বলছে যে বিশ্লেষকের ধারণাটা, হ্যাঁ? বিশ্লেষকের ধারণার সাথে তুমি একমত কিনা জানাতে বলছে। তাই উনি কি বলছে যে জনসংখ্যা বৃদ্ধি হার তো দেয়া আছে। এখন জনসংখ্যা দ্বিগুণ হতে উনি বলছে ৫০ বছর লাগবে। কয় বছর লাগবে? ৫০ বছর। তো আমরা এখন কি করব? জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কালটা বের করব। আমাদের কাছে কি দেওয়া আছে? এটা কিন্তু এমসিকিউ তেও আসে। সিকিউ তে আসছে ভাগ্য ভালো। এটা কিন্তু এমসিকিউ তেও আসে। মাথায় রাখবা। এটা এমসিকিউ তেও আসে। তাহলে আমাদের কাছে কি জানা আছে? আমাদের কাছে জানা আছে জনসংখ্যা বৃদ্ধির হার। এত ছোট আ তো দেয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার 1.34%। পার্সেন্টটাকে ১০০ দিয়ে ভাগ করে 0.0134 এ নিয়ে আসলাম ১০০ দিয়ে ভাগ করে। 1.34 ভাগ ১০০। ঠিক আছে? নিয়ে আসলাম। এখন আমরা সূত্র বের করব। তো এই সময়কালটা সূত্র মনে আছে কিনা আমি জানি না তোমাদের। একদম সহজ। এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, আরেকটা হচ্ছে কি সূচকীয় পদ্ধতি। তোমার যেটা ভাল লাগে, তোমার যেটা ভাল লাগে তুমি সেটা এখানে ইউজ করবা। ঠিক আছে? তো আমরা আম সময়কালটা লিখি, সময়কাল বের করে ফেলি। জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল আমি এটা একটু মুছে দিই। আল্লাহ! জনসংখ্যা দ্বিগুণ হবার সময়কাল। সূত্রটা জানো? না জানলে শিখে নাও, দেখে নিও। ছোট্ট একটা সূত্র। এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট, বারবার বলছি এমসিকিউ তে এটা আসে। তো n সমান লাগ ভালো যেটা সিকিউ তে আসছে ওদের। ln 2 ডিভাইড বাই r। যদি ৩ গুণ বলতো তাহলে ln 3 ডিভাইড বাই r হতো। তো ঠিক আছে, ln 2 আর এর মান হচ্ছে 0.0134। আমি কিন্তু সূচকীয় পদ্ধতিতে করছি। হ্যাঁ? চাইলে কেউ জ্যামিতিক পদ্ধতিতে করতে পারবা। তো এখানে লনটা তুমি কোথায় পাবা? লগ এর পাশে দেখো in, হ্যাঁ? ক্যালকুলেটর দেখে মনে হবে যে in আছে না, এটা ln। এটা হচ্ছে আসলে ln। তাহলে ln বাটন দিয়ে ln 2 ভাগ 0.0134। তাহলে আমাদের আসতে পারে ৫১.৭২ বা ৭৩। তো এটাকে আমরা বলতে পারি প্রায় ৫২ বছর। প্রায় ৫২ বছর লাগবে আমাদের কি করতে? জনসংখ্যা ডাবল হইতে। তাহলে এখন মন্তব্য যিনি করেছেন, তো উনি কিন্তু বলছে ৫০ বছর লাগবে। কয় বছর লাগবে? ৫০ বছর। এখন কথাটা কি হলো? বলো? উনি বলছে ৫০ বছর কিন্তু আমরা পেলাম কত? ৫২ বছর প্রায়। তাহলে ওনার মন্তব্যটা সঠিক নয়। ঠিক আছে? তাহলে অতএব কি বলা যায়? বিশ্লেষকের ধারণাটি সঠিক নয়। ওকে? এই লাইনটা লিখবা। তাহলে আমরা আরো একটি সিকিউ সলভ করলাম। এবার আসো পরের সিকিউরিতে যাই। বিশাল বড় একটা তথ্য দেওয়া আছে। ওকে? তো স্ক্রিনে দেখতে পাচ্ছ বয়স দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, মানে কোন বয়সের কতজন জনসংখ্যা আছে সেটাও দিয়েছে। পুরুষের সংখ্যা, মহিলার সংখ্যা দেওয়া আছে, ভালো কথা। দেশের কয়েকজন অর্থনীতিবিদ মন্তব্য করলেন দেশের নির্ভরশীলতা অনুপাত বর্তমানে 25% অতিক্রম করেছে। ওকে, আমরা নির্ভরশীলতা অনুপাত বের করে দেখব, তাতেই হইল। তো আসেন, প্রথমে বলছে জীব পরিসংখ্যান কি? এই যে জীব পরিসংখ্যান পড়তে আসছো, জীব পরিসংখ্যান কাকে বলে এটা শিখবা না? তো জীব পরিসংখ্যান কাকে বলে? যে পরিসংখ্যানের যে শাখায় মানব জীবন সম্পর্কিত ঘটনাবলী, মানব জীবন সম্পর্কিত ঘটনাবলী যেমন জন্মহার, মৃত্যুহার, বিবাহ, বিচ্ছেদ, স্থানান্তর, এই কয়েকটা উল্লেখ করে দেবে আর কি, ইত্যাদি আলোচনা করা হয় বা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা হয়, তাকে কি বলে? জীব পরিসংখ্যান বলে। আরো সহজ করে দিলাম। তুমি যদি বলো তুমি বুঝতেছো না, আরো সহজ করো। যে পরিসংখ্যানের যে শাখায় মানব জীবন সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী যেমন জন্ম, মৃত্যু, বিবাহ, বিচ্ছেদ, হ্যাঁ? স্থানান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে জীব পরিসংখ্যান বলে। ঠিক আছে? সুন্দর একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। কারণ সংজ্ঞাটা কিন্তু ক তে আসে। তো ক টা যদি পারফেক্ট হয়, তাহলে পুরা সৃজনশীলটা টিচার একটা তোমার পজিটিভ ভাইব দেয় তোমার। টিচারের মধ্যে তোমার সম্পর্কে একটা পজিটিভ ভাইব থাকবে যে না, ও মনে হয় ভালো করছে। সো চেষ্টা করবা জিনিসটাকে অ্যাকুরেটলি লেখার, পয়েন্ট টু দ্য পয়েন্টে লেখার জন্য। কেমন? খ নাম্বার কি বলছে? একটি দেশের জনসংখ্যা 875 ব্যাখ্যা করো। একদম সহজ। কোন দেশের জনসংখ্যা 875 বলতে বুঝায় কি? যে
ওই দেশে ওই দেশে প্রতি ১ বর্গ কিমি বা প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বাস করে কতজন? ৮৭৫ জন। এত লিখলেই ২ নাম্বার। তাহলে একটি দেশের জনসংখ্যার ঘনত্ব ৮৭৫ বলতে বোঝায় ওই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ৮৭৫ জন। ঠিক আছে? এটা লিখলেই হয়ে গেল। আবার গ নাম্বার আসেন। উদ্দীপক আলোকে লিঙ্গ অনুপাত নির্ণয় করতে। লিঙ্গ অনুপাত কিভাবে বের করবেন? আমি একটু দেখায় দিই। এটা কিন্তু বলতে হবে না। লিঙ্গ মানে কি আবার টোটাল মেল লাগবে, টোটাল ফিমেল লাগবে। টোটাল মেল, টোটাল ফিমেল। তাহলে আমি কি করব? টোটাল মেল যোগ করব। এগুলো সবগুলা যোগ করে দিব। যোগ করে দিব। এরপর আমি টোটাল ফিমেল। তাহলে টোটাল ফিমেলকে আমি মহিলার সংখ্যা এই সবগুলো যোগ করব। করার পর একটাকে দিয়ে একটা ভাগ করে ১০০ দিয়ে গুণ করলেই আমার কাজ শেষ। ঠিক না? আচ্ছা। তাহলে আবার সমস্যা আছে? তাহলে আমরা মোট পুরুষের সংখ্যা, মোট মহিলার সংখ্যা তো এগুলো যোগ করলেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটাও পারব। এরপর দেখো উদ্দীপকের তথ্য বিশ্লেষণ সাপেক্ষে সে দেশের অর্থনীতি। তো অর্থনীতি কি মন্তব্য করছে? নির্ভরশীলতা অনুপাত। তো নির্ভরশীলতা অনুপাত 25% অতিক্রম করছে। কোন দেশের? ওই একটা দেশের। তাহলে আমরা এখন কি করব জানো? জনসংখ্যা দেওয়া আছে কিন্তু আমাদেরকে। এই যে জনসংখ্যা দেওয়া আছে। সুবিধা হইছে। তো আমরা কি করব? আ এদেরকে যোগ করব। কারণ আমার এই কি বলে নির্ভরশীলতা অনুপাত বের করতে হলে আমার ০ থেকে ১৪ বছর বয়সীগুলো লাগবে। প্লাস ৬৫ বছরের করে লাগবে। ঠিক আছে? সেটাকে ভাগ করব কত দিয়ে? ভাগ করব কত দিয়ে? এই যে এই বয়সের জনসংখ্যা দিয়ে ১৪ থেকে ১৫ থেকে ৬৪ বয়সের জনসংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে ভাগ করে তুমি কি করবা? ১০০ দিয়ে গুণ করবা। করলেই দেখবা সে মানটা ২৫% হচ্ছে কিনা। কি বলছি বুঝছো? ২৫% যদি হয় ধরো ২৫ দশমিক সামথিং হয়ে যায়। ২৫ থেকে বেশি হলে বা কম হলে সঠিক নয়। সরি এখানে তো কি বলছে? আ ২৫% অতিক্রম করছে। তার মানে তোমার রেজাল্ট যদি কি হয়? ২৫% এর চেয়ে বেশি আসে, হ্যাঁ? ২৫ দশমিক সামথিং আসে। তাহলে ওনার কথা ঠিক আছে। যে ২৫% অতিক্রম করছে। না হলে ঠিক নেই। এটাই লিখবা। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ৩ টা সৃজনশীলের মধ্যে আ জনসংখ্যার ঘনত্ব, লিঙ্গ অনুপাত এইগুলা কিন্তু বেশি পেয়েছি। নির্ভরশীলতা অনুপাত এই ৩ টাই কিন্তু বেশি পেয়েছি। এবং মজার বিষয় হচ্ছে এই ৩ টাই সবচাইতে ইম্পোর্টেন্ট এবং এই ৩ টা থেকে আসার সম্ভাবনা 90%। আসেন পরেরটাতে যাই। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা একটি আম জনবহুল শহর। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটির কিছু তথ্য দেওয়া হলো। তো ঢাকা উত্তর সিটির আয়তন দেওয়া আছে এত বর্গ কিলোমিটার, দক্ষিণ সিটি জনসংখ্যা দেওয়া আছে, মহিলার সংখ্যা দেওয়া আছে। দেখো জনসংখ্যা দেওয়া আছে বা লোক সংখ্যা দেওয়া আছে। তো তুমি কি করবা? যদি তোমার মেল প্রয়োজন হয় মানে যদি তোমার মেল প্রয়োজন হয় মানে পুরুষের সংখ্যা প্রয়োজন হয়, তাহলে তুমি কি করবা? মহিলার সংখ্যাটা বাদ দিয়ে দিবা। হ্যাঁ? টোটালটা থেকে মহিলার সংখ্যা বাদ দিয়ে দিলেই হচ্ছে। হুম, ঠিক আছে? তাহলে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তোমার যদি কি হয় মেল প্রয়োজন হয় বা সরি মেল লাগে তাহলে লোক সংখ্যা থেকে মহিলার সংখ্যা বাদ দিয়ে দিব। দিলেই কাজ শেষ। এবার আসেন ঢাকা দক্ষিণ সিটি একই কাজ। ওকে। আমরা ডাটাটা পড়ে ফেলছি। আর কি বলছে দেখি? ক নাম্বার জনমিতি কি? এই যে জীব পরিসংখ্যান আর জনমিতি একই জিনিস। কেমন? আমরা যদি বাই ডেফিনিশন এ যাই, তবে আবার এটা ইংলিশ ২ টা ভিন্ন। একটা ডেমোগ্রাফি, একটা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। বাট আপাতত তোমাদের লেভেলে কনফিউজ হওয়ার কোন প্রয়োজন নেই। জনমিতি মানে হচ্ছে তুমি ওই জীব পরিসংখ্যান সংখ্যাটা দিয়ে দিবা। ঠিক আছে? আবার একই কোয়েশ্চেন আসলো, কোন অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব ৯৪০ বলতে কি বোঝায়? কি বোঝায় বলো তো? প্রতি বর্গ কিলোমিটারে ওখানে কতজন বাস করে? ৯৪০ জন। শেষ। গ নাম্বার বলল উদ্দীপকে দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা উত্তর ও দক্ষিণের নারী পুরুষের অনুপাত বের করতে হবে। তাহলে ঢাকা উত্তরটা বের করতে হবে, দক্ষিণেরটা বের করতে হবে। নারী পুরুষের অনুপাত মানে লিঙ্গ অনুপাত বের করতে হবে। লিঙ্গ অনুপাত বের করতে হবে। তাহলে কি করতে হবে? মেলকে ফিমেল দিয়ে ভাগ করব। তো ঢাকা উত্তর সিটির ফিমেল জানা আছে। তো মেলটা বের করে নিয়ে কি করবা? ভাগ করে দিবা ১০০ দিয়ে গুণ শেষ। তো দোনোটা করতে হবে। উত্তর সিটিটা, ঢাকা, দক্ষিণ সিটিরটাও করতে হবে। এবার বলছে কি কোন ঢাকার কোন সিটি মানুষের বসবাসের জন্য বেশি উপযোগী? এবার বলো তো তুমি পারবা কিনা? জনসংখ্যা ঘনত্ব বের করব। কি বের করব? জনসংখ্যা ঘনত্ব। এখন আমাদের মোট জনসংখ্যাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। বললাম না প্রশ্নে সবকিছু দেওয়া থাকবে। তোমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? তাহলে জনসংখ্যাকে মোট জনসংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলেই তুমি জনসংখ্যা ঘনত্ব পেয়ে যাবে। আর যার বা ২ টা এলাকার মধ্যে যেটা জনসংখ্যা ঘনত্ব কম হবে সেটা বসবাসের জন্য অধিক উপযোগী। ডান? একটাকে D1 ধরো, এটা D2 ধরো। ধরে দেখো কোনটা মান কম আসে, কোনটা মান বেশি আসে। যেটা কম সেটা বেশি উপযোগী। এবার আসেন। নিম্নে বাংলাদেশের ২ টি বিভাগের জনসংখ্যা তথ্য দেওয়া হলো।
কি কি দেওয়া আছে? বিভাগ, শিশু জন্মসংখ্যা মানে কত শিশু জন্মিয়েছে, স্ত্রীলোকের বয়সসীমা দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ? স্ত্রীলোকের সংখ্যা। তো ১৫ থেকে ৪৯ বছর মানে প্রজনন সক্ষম মহিলাদের সংখ্যা দেওয়া আছে এবং মোট জনসংখ্যা দেওয়া আছে। তো আমরা এখানে কি বের করতে পারি? ১ম হচ্ছে জীব পরিসংখ্যানের সংজ্ঞা দাও। ওকে, পারবো। কখন জিআরআর ইকুয়াল টু এনআরআর হয় ব্যাখ্যা করো। এই যে আমি তোমাকে একটা ব্যাখ্যা বললাম। সুন্দর একটা কোয়েশ্চেন দেখো। জিআরআর সমান এনআরআর। ধরো একটা গল্প বলি। ধরো ১০ জন বান্ধবী, হ্যাঁ? ১০ জন বান্ধবী আ তারা অনেকদিন পর দেখা হইছে। তো তারা খোঁজখবর নিচ্ছে। খোঁজখবর নিতে গিয়ে বলল মানে জানাশোনা হলো আরকি। তো আমরা খবর নিয়ে দেখলাম যে এই ১০ জন বান্ধবী তারা তাদের পুরা প্রজননকালের মধ্যে আ প্রায় ১৫ টা কন্যা সন্তান জন্ম দিয়েছিল। কয়জন? ১৫ জন কন্যা সন্তান জন্ম দিয়েছিল। এখন ১৫ জন কন্যা সন্তান জন্ম দিয়েছে, খেয়াল করো। এখন এই ১৫ জনের সবাই কিন্তু আবার বেঁচে আছে। কেউ মারা যায়নি। কেউই মারা যায়নি। তারা পুরোটা প্রজননকাল বেঁচে ছিল। হ্যাঁ? তাহলে সবাই বেঁচে আছে। তাহলে ১৫ জনই জন্ম দিয়েছিল, ১৫ জনই রয়ে গেছে। তাহলে স্টার্টিং এন্ডিং সেম। এই কেসটা হচ্ছে জিআরআর এবং এনআরআর সমান। কারণ জিআরআর হিসাব করে কি নিয়ে? যে পুরা লাইফ সাইকেল এর মধ্যে সে কতজন কন্যা সন্তান জন্ম দিছে। আর এনআরআর হিসাব করে কি? জন্ম দিছে ঠিক আছে, কিন্তু কতজন বেঁচে আছে। যেহেতু যতজন জন্ম দিছে ততজন সবাই বেঁচে আছে। তার মানে এই জায়গায় এনআরআর আর জিআরআর সমান হয়ে গেল। ঠিক আছে? এই একটা কেস। তারপর আসলে এক্ষেত্রে কিন্তু জনসংখ্যা বাড়তেও পারে। হুম? এটা ভাববেন না যে আবার জনসংখ্যা বাড়বে না। কারণ ওই যে বললাম ১০ জন মা ১৫ টা কন্যা সন্তান জন্ম দিলে ১৫ জন রয়ে গেছে। তাহলে জনসংখ্যা বাড়ছে। তাই না? আবার ধরো ১০ জন মা ১০ জন কন্যা সন্তান জন্ম দিচ্ছে, ১০ জনই রয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আবার কি? এনআর আর জিআর সমান, বাট এক্ষেত্রে আবার জনসংখ্যা বাড়তেছে না। কারণ মায়ের সংখ্যা তো সেইম আছে আল্টিমেটলি। ঠিক আছে? একটু ডিপ চিন্তা করলাম। গ নাম্বার বলছে ঢাকা বিভাগের অশোধিত জন্মহার। আচ্ছা বলো তো অশোধিত জন্মহার, চলো এটা তো এর আগে করি নাই। সো আমরা এখন করব। তো কত নাম্বার? গ নাম্বার, আম গ নাম্বার। তাহলে অশোধিত জন্মহার। অশোধিত জন্মহার আমরা কিভাবে করি? সিভিআর, সিভিআর ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট কিভাবে করে? কতজন শিশু জন্মিয়েছে ডিভাইড বাই পপুলেশন ইনটু 1000, তাই না? এটাই তো করি। তো টোটাল পপুলেশন কত? বেবি কতজন? শিশু সংখ্যা বলে দিয়েছে। তো এখানে কি বলছে? ঢাকা বিভাগেরটা। তো ঢাকা বিভাগের আমরা লিখলাম যে ঢাকা বিভাগের অশোধিত জন্মহার। তাহলে মোট পপুলেশন কত? মোট পপুলেশন হচ্ছে তোমার অশোধিত জন্মহার তো। তো মোট পপুলেশন ঢাকা বিভাগে হচ্ছে ২৪, পপুলেশন না, বাচ্চা হচ্ছে ২৪,৫০০ জন। আর তোমার আ মোট পপুলেশন কত যাচ্ছে? মোট ২০,৮০,০০০ গুণ ১,০০০, শেষ। ২৪,৫০০ ভাগ ২০,৮০,০০০ গুণ ১,০০০। তাহলে ১১.৭৮ লিখতে পারি। এত জন, শেষ। পার্সেন্ট দিবা না। ঠিক আছে? তাহলে জনসংখ্যা বৃদ্ধি হার কত? বা অশোধিত জন্মহার কত? হাজারে কতজন? ১১.৭৮ জন। প্রতি হাজারে ১১.৭৮ জন করে বাড়ছে। বা শিশু জন্মাচ্ছে। প্রতি ১,০০০ জন মহিলা এতটা কন্যা সন্তান জন্ম দিছে। ঠিক আছে? প্রতি হাজারে এতজন। শেষ। এরপর কি বের করতে বলছে? ঢাকা ও সিলেট বিভাগের সাধারণ প্রজনন হার। জিএফআর মনে আছে? জিএফআর আমাকে সেটা বের করতে হবে। তো সাধারণ প্রজনন হার বের করতে গেলে আমার কি লাগবে? কার সূত্রটা মনে আছে? আমি আবার বলছি জিএফআর। সাধারণ প্রজনন মানে হচ্ছে কি? জিএফআর। জিএফআর যেমন হিসেব করি। আম জিএফআরটা হিসেব করে আমি দেখাই। সূত্রটা লিখলে তোমার মনে পড়বে। ঘ নাম্বার জিএফআর কার বিভাগের? ঢাকা ও সিলেট। তাহলে ঢাকা বিভাগেরটা আচ্ছা আমি সূত্রটা আগে লিখে দিই। সূত্র আগে লিখি। জিএফআর সাধারণ প্রজনন হার কার? ঢাকার ধরো। তো এখানে লিখবা ঢাকার সাধারণ প্রজনন হার। সাধারণ প্রজনন হার।
তো সেটা কি? এটা আমি করব, তোমরা সিলেটেরটা করবা। ঠিক আছে? তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। সেটা হচ্ছে টোটাল বেবি ডিভাইড বাই মহিলা কারা? 15 থেকে 49 বছরের ইন্টু 1000। তাহলে দেখো তো এগুলো কি আমাকে দেয়া আছে? আছে তো। যেমন ধরো ঢাকা বিভাগের শিশু কতজন? 24,500 জন। আর 15 থেকে 49 বছরের স্ত্রী লোকের সংখ্যা কত? 7,50,000 জন। দেখছো? দেয়া আছে। সবই দেয়া থাকবে। এতজন। তো আমরা ভাগ করি। 24,500 ভাগ 7,50,000 গুণ 1,000। 32.67 এতজন। তো একইভাবে কি আমরা সিলেটেরটা বের করতে পারবো না? করতে পারবো। করার পর বলবা কারটা বেশি কারটা কম। একটু লিখে দিবা যে ঢাকা অপেক্ষা সিলেটেরটা বেশি, সাধারণ প্রযোজনা বেশি বা কম। এতটুকু লিখলেই হচ্ছে। ওকে? এটাও গেল। আমরা দ্রুত করছি যাতে সবগুলো কম সময়ের মধ্যে পুরোটা শেষ করতে পারি। এবার আসো এখানে কি দেওয়া আছে? কোনো নতুন কিছু আছে কিনা দেখি তো। তো নাটোর ও পাবনা জেলার বয়সভিত্তিক জনসংখ্যা দেওয়া আছে। কতে কি বলছে? আম নাটোর জেলার জনসংখ্যা দেওয়া আছে, ওকে। পাবনা জেলার জনসংখ্যা দেওয়া আছে, গুড। খেয়াল করো জনসংখ্যা ঘনত্ব কি? পারবো। NRR = 1 মানে কি? NRR = 1 মানে কি? এই যে কমেন্টগুলো এগুলো বারবার করে পড়বেন কিন্তু। হ্যাঁ? NRR = 1 মানে হচ্ছে যতজন কন্যা মা আছে ততজনই আবার ভবিষ্যতের জন্য মা রেখে যাচ্ছেন, তাহলে ভবিষ্যতে মা বাড়বে না বা জনসংখ্যা বাড়ছে না। ঠিক আছে? মানে ১০ জন মা, ১০ জন কন্যা সন্তানই আ মানে ধরো তারা ১০ জন মা তাদের সারা জীবনে যতজন কন্যা ১৫ জন হোক, যতজনই হোক জন্ম দিছে বা শেষমেশ রয়ে গেছে কতজন? ১০ জন। তাহলে এটাই হচ্ছে এনআরআর। আর ১০ জন মানে শেষ পর্যন্ত আছেও ১০ জন। তাহলে এক্ষেত্রে জনসংখ্যা বাড়বে না। কারণ কি? মায়েরা তাদের সমান সংখ্যক মা রেখে যাচ্ছেন। ভবিষ্যৎ মা রেখে যাচ্ছেন ভবিষ্যতে। তো নাটোর জেলার নির্ভরশীলতা অনুপাত দেখি এবার আসুক পরীক্ষার টাইপস। তো নাটোর জেলার নির্ভরশীল অনুপাত কি করতে হয়? ০ থেকে ১৪ বছরের জনসংখ্যা এবং 65 প্লাস জনসংখ্যার যোগফলকে আমি কত দিয়ে ভাগ করব? আমি ভাগ করব ১৫ থেকে ৬৪ বছর পর্যন্ত জনসংখ্যা দ্বারা ভাগ করে ১,০০০ দিয়ে গুণ। সরি ১০০ দিয়ে গুণ। হ্যাঁ? ১০০ দিয়ে গুণ করলে আমরা নির্ভরশীলতা অনুপাত পেয়ে যাব। তাহলে প্রতি ১০০ জনের উপর কতজন অর্থনৈতিকভাবে নির্ভর করে সেটা আমরা পেয়ে গেছি। তাই না? পারব। ঘ নম্বর বলছে কোন জেলা বেশি উন্নত? সবাই কান খুলে শুনে নাও। এখন একটা কথা আসবে। তো আমরা কি করব? ঠিক একইভাবে পাবনা জেলার জনসংখ্যা অনুপাতও বের করব। তাহলে আমি আ নির্ভরশীলতা অনুপাত বের করব। একবার পাবনার জন্য আর নাটোরটা তো বের করেই ফেলছি। নাটোরটা বের করেই ফেলছি, তাই না? সো করার পর আমি দেখব কোনটার মান কম আসে। নাটোরের নির্ভরশীলতার অনুপাত কম নাকি পাবনার নির্ভরশীলতার অনুপাত কম? যেটার কম হবে সেটা বেশি অর্থনৈতিকভাবে উন্নত, বেশি উন্নত। তাহলে মনে রাখো যে নির্ভরশীলতা ২ টা এলাকার মধ্যে যে এলাকার নির্ভরশীলতা অনুপাত কম হবে সেটি অধিক উন্নত। আর ২ টি এলাকার মধ্যে যে এলাকার জনসংখ্যার ঘনত্ব কম হবে সেটা বসবাসের জন্য অধিক উপযোগী। মনে থাকবে? তাহলে এখানে উন্নত কিনা জিজ্ঞেস করছে। তাহলে উন্নত আমরা ডিফাইন করব কি দিয়ে? নির্ভরশীলতার অনুপাত দিয়ে। তাহলে উন্নত রাষ্ট্রে কিন্তু তোমার বেকারত্বের হারটা কম। সবাই মোটামুটি ইনকাম করে। সো এরকম টাইপস আরকি। ঠিক আছে? তাহলে ডিসিশন নিতে পারবা? আশা করি পারবা। চলো এর পরেরটা দেখি। সহজ সহজ জিনিস এগুলো তোমরা পারো। এই অধ্যায়টা থেকে কেউ মিস করবে না অবশ্যই। অবশ্যই চেষ্টা করবে একটা দেওয়ার। ১ম এ এটা দিয়ে দাও দরকার হলে। এখানে আছে কিরকম এগুলোও মোটামুটি মনে হয় আপনারা পারবেন। ঠিক আছে না? আচ্ছা চলো। তো পাবনার বগুড়া বয়সভিত্তিক জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তো কি বলছে? ক নাম্বার অশোধিত জন্মহার। জন্মহার। অশোধিত জন্মহার। কাকে বলে? সিভিআর। যে কোনো একটা এলাকায় মোট শিশু সংখ্যাকে মোট পপুলেশন দ্বারা ভাগ করে ১,০০০ দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে অশোধিত জন্মহার। কোন দেশের লিঙ্গ অনুপাত ১০২ মানে হচ্ছে কি? যে প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা ১০২ জন। প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা কতজন? ১০২ জন। মানে জিনিসটা কি লিখবা? যে কোনো দেশের লিঙ্গ অনুপাত ১০২ বলতে বোঝায় ওই দেশে প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা ১০২ জন। শেষ। ওকে, এরপর বলছে গ নাম্বার বগুড়া জেলার জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। জনসংখ্যা ঘনত্ব টোটাল পপুলেশন ডিভাইড বাই মোট আয়তন। এই আয়তন দেওয়া আছে। দেখো বগুড়া জেলার আয়তন কত? ১৮১০।
আর মোট পপুলেশন কত, এই মোট পপুলেশন সবগুলো যোগ করে দাও, যোগ করে কত দিয়ে ভাগ করবা, এই মোট আয়তন দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, জনসংখ্যা ঘনত্ব পেয়ে গেলাম। এবার বলছে কি নির্ভরশীলতা অনুপাত নির্ণয় করে কোন জেলার অর্থনৈতিক অবস্থা বেশি সমৃদ্ধ। বলে ফেলছি না? তাহলে আমরা কি দুইটা এলাকার নির্ভরশীলতার অনুপাত কি করব, বের করব, করার পর যেটা কম হবে, যেটার কম হবে সেটা বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। ঠিক আছে, এটা আর নতুন কিছু না। এরপর আসো, এখানে কি নতুন কিছু বলছে কিনা দেখা যাক। দেখতে পাচ্ছ বেশিরভাগ কোন টপিকগুলো আসতেছে, সহজ সহজ টপিকগুলো আসে। আচ্ছা, তো এখানে দুইটা দেশ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, মহিলা জনসংখ্যা দেওয়া আছে। আচ্ছা, পুরুষের প্রয়োজন হলে জনসংখ্যা থেকে মহিলা জনসংখ্যাটা বাদ দিলেই পুরুষ জনসংখ্যাটা আমরা পেয়ে যাব। আয়তন দেওয়া আছে। তো জীব পরিসংখ্যান বলতে কি বুঝি পারি, মানে জীব পরিসংখ্যান কাকে সংজ্ঞা বলছে, এনআর জিআর সমান, এটা তো আমরা কি বুঝেছি সামনে আগে বলছিলাম। তো উদ্দীপক দেশের মানে হচ্ছে এখানে মনে হয় দেশ এ, এ অথবা বি কোন একটা দেশের নিশ্চিত লিঙ্গ অনুপাত, এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এ অথবা বি এর কোন একটা দেশের লিঙ্গ অনুপাত হচ্ছে, দোনোটার বললাম, যাও দোনোটার লিঙ্গ অনুপাত বের করতে পারবা না, পারবা লিঙ্গ অনুপাত। তাহলে এখানে আমার ফিমেল জানা আছে, মেল বের করে নিব, করে আমি মেলকে ফিমেল দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, মেলকে ফিমেল দিয়ে ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ, শেষ, লিঙ্গ অনুপাত চলে আসলো। ঠিক একইভাবে বি দেশেরটাও পারবা, এ দেশ বি দুটোটা বের করতে পারবা। তারপর ঘ নাম্বার বলছে কি বসবাসের কোন দেশ বসবাসের জন্য বেশি উপযুক্ত, খেয়াল করো, বসবাসের জন্য বেশি উপযুক্ত মানে হচ্ছে যেটা জনসংখ্যা ঘনত্ব কম, যেটা জনসংখ্যা ঘনত্ব কম সেটা বেশি উপযুক্ত। তাহলে জনসংখ্যা ঘনত্ব বের করবা, তোমার টোটাল পপুলেশনও জানা আছে, আয়তনও জানা আছে, শেষ। ফর দ্য লাস্ট ওয়ান কি বলছে, এখানেও একটা ডাটা দেওয়া আছে, বয়স শ্রেণী অনুযায়ী স্ত্রীলোকের সংখ্যা শিশু সংখ্যা দেওয়া আছে, এবং নিচে শুরু করে দেখো মোট জনসংখ্যা দেওয়া আছে। দেখো প্রশ্নে কিন্তু সব দেওয়া থাকবে। এখন উপরে কি বলছে, নিম্নলিখিত তথ্যভিত্তিতে একজন ছাত্র রতন বলল সাধারণ প্রজনন হার এবং মোট প্রজনন হার একই। সাধারণ প্রজনন হার এবং মোট প্রজনন হার কি বলছে, একই বলছে। তো ঠিক আছে, বুঝতে পারছো সাধারণ প্রজনন হার জিএফআর বের করছিলাম, মোট প্রজনন হার সেটাও আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, করবো কিছুক্ষণ পর, চলো। কত কি বলছে, জীব পরিসংখ্যান কাকে বলে পারবো, নির্ভরশীলতা অনুপাত 231 বলতে বুঝে প্রতি 100 জনের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করে কতজন, 231 জন। দ্যাটস ইট। অসহিত জন্মহার, অসহিত জন্মহার সিভিআর বের করছি, এই যে সিভিআর, সরি সরি, দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ভাবছি এটা অন্য স্লাইডে আছে। যাই হোক, এই যে আমরা সিভিআর এখানে বের করছি, তাই না, অসহিত জন্মহার হচ্ছে সিভিআর। তাহলে আমরা এখন কি করব, ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বার বলছে রতনের মন্তব্যটি যাচাই করো। আচ্ছা, কি বলছে, মন্তব্যটা কি বলছে সাধারণ প্রজনন হার এবং মোট প্রজনন হারটা একই। আমরা একটু সূত্রটা যদি দেখি, ঘ নাম্বার সূত্রটা একটু দেখি, জিএফআর, তাহলে বুঝতে পারবা, সূত্র সূত্র মাথায় রাখবা, রাখলে তুমি বুঝতে পারবা যে তোমাকে আসলে কি করতে হবে, যে বি ডিভাইড বাই এফ ইন্টু 1000। 7 করতে আসছে জানি তো, এটা এমসিকিউ আসবে, যে প্রজনন বয়সীমাকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, 7টি। আচ্ছা, টিএফআর টোটাল ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি হচ্ছে 5 সামেশন 5 কেন দিয়ে জানো তোমরা, এটা 5 দিয়ে হচ্ছে ওই যে প্রজনন বয়সীমাটা আমরা 7টা শ্রেণীতে ভাগ করছি, ওখানে কিন্তু 5 বছর 5 বছর করে করে আমরা ভাগ করছিলাম, এই কারণে ওইখানে শ্রেণীবৃত্তি 5, এই জন্য। তাহলে এটা হবে বিআই ডিভাইড বাই এফআই ইন্টু 1000, পার্থক্য আছে কেমন, এখানে বি এখানে এফ, এটা একটা বিষয়, আর এখানে বিআই এফআই আলাদা বিষয়, কেমন। না না না, আমি তো ভুল করলাম, এখানে এটা হবে না, জিএফআর এ কি হবে না, সামেশন হবে না, আমরা জিএফআর সামেশন তো হয় না, এই যে জিএফআর সামেশন হবে না, তাহলে কি আছে, তাহলে আমরা একটু করে দেখি, চলো এটা আমরা করে ফেলি, হ্যাঁ দেখাই তোমার সূত্রটা জানা আছে না, এবার আমরা ম্যাথটা করব। তো আমাদের এখানে যা যা দরকার, ঘ নাম্বার, চলে। তো এটার জন্য আমরা মোটামুটি কষ্ট তো করতে হবে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আগে আমরা কি বের করে ফেলি, জিএফআরটা বের করে ফেলি।
GFR। তো GFR মানে হচ্ছে টোটাল বেবিস, টোটাল ফিমেল। ফিমেল সেটা কত থেকে কত? 15 থেকে 49। 15 থেকে 49, এখানে আমি লিখিনি না। 15 থেকে 49। তো আমাদের একটু একটু দেখো তো, প্রশ্নের দিকে একটু তাকাও। প্রশ্নে কিন্তু 15 থেকে 49 বছরে কি দেওয়া আছে? হ্যাঁ, লোক সংখ্যা দেওয়া আছে। তো সেটা আমরা লিখি, চলো। তো মোট টোটাল বেবিসগুলো যোগ করে দিই। আমি একটু লিখে দিব, কারণ সময় লাগবে। তো তোমরা একটু দ্রুত করে নিবা, কারণ আমি ভিডিও লেন্দি করতে চাচ্ছি না। আমি তোমাদের সময় এখন দাম আছে, জাস্ট দেখে নিবা, নিজের একবার করবা, সবচেয়ে বেশি উপকারে আসবে। 697, 423, এই যোগটাকে আমি দেখাই দিতে হবে? পারবা না? পারবা। তারপরে স্ত্রীলোকের সংখ্যাটা বের করে ফেলি। 7800, আচ্ছা 78,000, 67,000, 58,000, তারপরে 54,000, 56,000, 60,000 প্লাস 53,000। ঠিক আছে, গুণ 1000, শেষে গিয়ে 1000 দিয়ে গুণ করে দেব। তো এখানে একটা রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে আমরা জিএফআর বের করলাম। এবার আমরা করবো টিএফআর। তো টিএফআর বের করতে গেলে আমাকে একটু কষ্ট করে এটা গণনা সারণী তৈরি করতে হবে। গণনা সারণী নাহলে এটা অনেক বড় হয়ে যায়, তো এই জন্য। বেশি কিছু না, ঘাবড়ানো কিছু নেই। এখানে থাকবে বয়স শ্রেণী, স্ত্রীলোকের সংখ্যা, তারপর হচ্ছে শিশুর সংখ্যা, বয়স শ্রেণী, স্ত্রীলোকের সংখ্যা, এটাকে আমরা এফআই ধরি, হ্যাঁ এফআই। আর এটা হচ্ছে শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা, এটা হচ্ছে বিআই। আর এখানে আবার আমরা কি লাগবে? বিআই ডিভাইড বাই এফআই ইন্টু 1000 লাগবে। এই যে দেখো, সূত্র দিকে তাকালে বুঝতে পারবা। এই যে দেখছো, এই জিনিসটাই আমরা কি করছি, টেবিলে ওই কলমটাতে দিয়েছি। তাহলে আমরা শ্রেণীগুলো লিখি। 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44 অ্যান্ড 45 থেকে 49। ঠিক আছে, এবার এই প্রত্যেকটাতে আমরা স্ত্রীলোকের সংখ্যাগুলো লিখে ফেলি। 78,000, 67,000, তারপর হচ্ছে 58,000, তারপর হচ্ছে 54,000, তারপর 56, 60, 53। যদি স্যারের ভুল হয় একটু মিলিয়ে নিও, কেমন? শিশু সংখ্যাও লিখে ফেলি। 5,214টি। মানে কি, এটা দ্বারা কি বোঝায়? যে এই যে 15 থেকে 19 বছরের 78,000 জন মহিলা, তারা কতজন শিশু জন্ম দিয়েছে? বা 5,214 জন। তাহলে 8,462, 4,123, 3,262, তারপরে 2,000, হ্যাঁ 118, 697, 423। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এই এএসএফআর বের করতে, মানে বয়ঃক্রমিক প্রজনন হার যেটা, সেটাই আসলে এতটুকু পর্যন্ত হচ্ছে বয়ঃক্রমিক প্রজনন হার। তো এখানে কি করবা, এখানটাতে কি করতে হবে জানো? এখানে এই যে কি বলছে, বিআই ডিভাইড বাই এফআই, মানে কি এই যে এটাকে এটা দিয়ে ভাগ, মানে এই শিশু সংখ্যাকে স্ত্রীলোকের সংখ্যা দ্বারা ভাগ করব। তো কত আসে? ভাগ করে 1000 দিয়ে গুণ। তো 5, 2, 1, 4 ভাগ 78,000।
গুণ 1000 দিয়ে দিলাম, হ্যাঁ? তো প্রায় 66.85 লিখতে পারি, কেমন? এটা। তারপরে এটাতে কি করব, আবার একইভাবে শিশুর সংখ্যাকে আমরা স্ত্রীলোকের সংখ্যা দ্বারা ভাগ করব। 84, 62 ভাগ 67,000 ভাগ গেল গুণ 1000। তো এখানে আসছে 126.3। তো এভাবে করে আমরা এগুলা কমপ্লিট করব, এগুলাও কমপ্লিট করব। করার পরে টিএফআর এ কিন্তু একটা সামেশন আছে। কি আছে? সামেশন আছে। মানে এইটাকে যোগ করতে হবে। তা তুমি কি করবা? এই কলামটাকে যোগ করে দিবা। এই কলামটাকে যোগ করে দিবা। যোগ করলে তুমি এখানে সামেশন BI ডিভাইড বাই FI ইনটু 1000 পাবা। ঠিক আছে? তো করার পরে এবার যে তুমি টিএফআর এ যাবা। তো টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট, সেটা হচ্ছে 5 ইনটু সামেশন i এর মান 1 থেকে 7। 1 থেকে 7 বুঝতে পারছো তো? কেন? কারণ এখানে ৭ টা শ্রেণী আছে। দেখো তুমি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা শ্রেণী আছে, তাই না? আচ্ছা। তো এই যে মানটা তুমি পেলা সেটা তুমি এখানে বসিয়ে দিবা। ৫ গুণ এখানে যে মানটা পাবা, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। যে এখানে তুমি যে মানটা পাবা সেটা তুমি এখানে বসায় দিবা। ঠিক আছে? বসায় দেওয়ার পর তুমি এটা কি পাবা? মান পাবা না? মান তো পাবা। একটা মান তুমি এখানে পাচ্ছ। তাই তো? এখানে একটা মান পাবা। তো দেখবা এই যে টিএফআর এর মানও পেলা, আবার জিএফআর এর মানও পেলা। তাই তো? এখন ও বলছে কি কোনো আ একই, মানে মান ২ টা একই। এখন তুমি বের করার পর তো দেখলেই বুঝবা যে ২ টা কি একই হলো কি হ্যাঁ হলো না। একই হলে তার মন্তব্য সঠিক, একই না হলে তার মন্তব্য সঠিক নয়। এটা লিখবো। দ্যাটস ইট। আর এটা যেহেতু করছি বলে দিই, যদি আমাকে কখনো বয়ঃক্রমিক প্রজনন হার বের করতে বলে, বয়ঃক্রমিক ASFR, তাহলে ASFR এর সূত্র হচ্ছে এইটা। মানে এই টেবিলটা আঁকবা শুধু। এর নিচে এটাও লিখবা না, এটাও লিখবা না। শুধু এই যে টেবিলটা, হ্যাঁ? এটাই হচ্ছে আমার ASFR। মানে প্রতি বয়স গ্রুপ অনুযায়ী কি পার্থক্যটা। ঠিক আছে? তাহলে আমরা বোর্ড কোয়েশ্চেন আর আছে কিনা দেখি। বোর্ড কোয়েশ্চেন প্রায় তো শেষ করে ফেললাম। আচ্ছা, ওই যে বললাম বোর্ড কোয়েশ্চেন শেষ। ২৩ সাল পর্যন্ত আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত হলো। যাক, তোমরা এই একটা চ্যাপ্টার করে ফেলছো। খুব দ্রুত রিভাইজ দিয়ে দিয়েছো। আশা করি তোমরা এই অধ্যায়টা পারবে। আর আমার সাজেশন থাকবে অবশ্যই এই অধ্যায়টা পরীক্ষায় অবশ্যই আনসার করবে এবং প্রথমে আনসার করে দিবা। কারণ যেহেতু সহজ টপিকগুলো আসে, খুব সহজে এখান থেকে ভালো নাম্বার তোলা যায়। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।